আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের মাঝে আলোচনা করতে চাই বাংলাদেশের বর্তমান রাজনীতিতে ছাত্র প্রতিনিধি বা এই যে সমন্বয়ক তাদের প্রাসঙ্গিকতা এবং তাদের রাজনৈতিক প্রজ্ঞা। তো এই আলোচনা করার আগে যে বিষয়টি আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা জাতীয়তাবাদী দল বিএনপির যে ছাত্র সংগঠন ছাত্রলীগ কিংবা ছাত্রদল, এই ছাত্রলীগ কিংবা ছাত্রদলের সামান্য একজন ইউনিয়নের যে সাধারণ কর্মী যে রাজনীতি শুরু করেছে ধরুন স্কুলের গণ্ডি পেরোনোর আগেই, তো সেই ছেলেটা যখন কিছু বুঝতেই শেখেনি তখন থেকে কিন্তু এই দুটি ছাত্র সংগঠনের সাথে কাজ করে যাচ্ছে। এবং এই যে ছেলেটা কাজ করছে সেই ছেলেটার রাজনৈতিক প্রজ্ঞা এবং আপনি যে ছেলেটা বাংলাদেশের কোনো একটা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষ থেকে যে কোনো দল যে কোনো মতের সাথে রাজনীতি শুরু করেছে, তার রাজনৈতিক প্রজ্ঞার ভিতরে কিন্তু আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ কিংবা জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের যে পাওয়ার পলিটিক্সের সেক্টর, সে প্রত্যেকটি দল বাস্তবতার নিরিখে কিন্তু যে কাজটি করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র রাজনীতি, সেই ছাত্র রাজনীতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সেই বিষয়টা খুবই স্বাভাবিক, তার কারণ সেখানে ছাত্রদের একত্রিতভাবে একটি শক্তি সমর্থন পাওয়া যায় এবং বৃহৎ স্বার্থে পাওয়ার পলিটিক্সে রাজনৈতিক দলগুলো কিন্তু এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতিটাকে প্রমোট করে। কিন্তু আপনি দেখেন বাংলাদেশ ছাত্রলীগ বা বাংলাদেশ ছাত্রদলের যে নেতা ওই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতি করে বা জাতীয় রাজনীতিতে আছে, সে ছেলেটা রাজনীতি শুরু করেছে অনার্স প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষ। খুব কমই এমন হয় যে তারা রাজনীতি এলাকা থেকে করে গিয়ে সেখানে যুক্ত হয়েছে। ম্যাক্সিমামই দেখা যায় বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে সেখানে যুক্ত হয়। তো এই যে রাজনৈতিক প্রজ্ঞা, যে ছেলেটা তাদের 4 বছর 5 বছর আগের থেকে রাজনীতি শুরু করেছে, মানুষের সাথে কাজ করছে, মিটিং করেছে, মিছিল করেছে এবং ভোটের রাজনীতিতে মানুষের সাথে সরাসরি তাদের একটা সম্পর্ক স্থাপন করেছে, সেই ছেলেটার রাজনৈতিক প্রজ্ঞা এবং এই যে জাতীয় রাজনীতিতে যে ছেলেটা বিশ্ববিদ্যালয়ে 3 বছর 4 বছর রাজনীতি করছে, তার রাজনৈতিক প্রজ্ঞা থেকে কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে আমি যেটা বোঝাতে চাচ্ছি, বাংলাদেশের ছাত্রলীগ কিংবা ছাত্রদলের ইউনিয়নের একজন সামান্য কর্মী, তার যে রাজনৈতিক স্থিতিশীলতা, মানুষের সাথে সংযোগ, ভোটের রাজনীতি এবং রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু রাজনৈতিক নিরিখে যে কোনো বিশ্ববিদ্যালয় পড়ুয়া, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তাদের থেকে অনেক বেশি। সেখান থেকে আন্দোলনের ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে, সেখানে অনেক কিছুই সত্য ছিল, অনেক কিছু মিথ্যা ছিল, মানুষের একটা পাবলিক সেন্টিমেন্ট ছিল, কিছু ষড়যন্ত্র ছিল, সেখানে কিছু সত্যতার নিরিখে হয়েছে, কিছুটা গুজব হয়েছে, দেশি বিদেশি কলকাঠি ছিল। সব কিছু কিন্তু মানুষের কাছে এখন কতটা সত্য, কতটা মিথ্যা, কতটা গুজব, কতটা ষড়যন্ত্র, সে বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে এতদিনে এসে। তো সেই যে স্বচ্ছতার জায়গা, সেখান থেকে মানুষের ভিতর কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তাদের সম্পর্কে সেরকম ভালো ধারণা নেই। এখন যে বিষয়টি হয়েছে, বিএনপি দেখেছেন যে আপনারা নারায়ণগঞ্জে তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। ফেনীর দাগুন ভূঁইয়াতে দেখলাম একটা নিউজ। পুরো বাংলাদেশে আপনি যদি নিউজগুলো দেখেন তাহলে দেখবেন বিএনপির এগেনস্টে দাঁড়িয়ে গেছে। ছাত্র সমন্বয়ক যারা, এই যে রাফি চিটাগাংয়ের, সে তার এলাকা যেখানে সে মানে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সেখানকার শিক্ষার্থীরাই তাকে অপমানিত করেছে। হাসনাত যেখানে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সেখানকার শিক্ষার্থীরা তাকে অপমানিত করছে। মাসুদ যেখানে নেতৃত্ব দিয়েছে, সেখানকার ইডেন কলেজের মেয়েরা সেখানে তাদেরকে অপমানিত করেছে। আপনি সার্জেসকে দেখুন, সার্জেস 4-5 দিন আগে একটা পোস্ট দিয়েছে, তারপরে এই যে হাসনাতের বিষয়টার পরে সে একটা পোস্ট দিয়েছে যে এই যে তাদের যে নীরবতা, বিএনপির নীরবতা, ছাত্রদের নীরবতা, বিএনপির এগেনস্টে দাঁড়িয়ে যাওয়া, ছাত্ররা ছাত্রদের এগেনস্টে দাঁড়িয়ে যাওয়া, রাজনৈতিক দলের বিশেষ করে জামাত এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো তারা তাদের এগেনস্টে দাঁড়িয়ে যাওয়া, আওয়ামী লীগের এগেনস্টে দাঁড়িয়ে যাওয়া। যদিও আওয়ামী লীগ চেষ্টা করছে তাদের দলীয় কোন্দল মিটিয়ে একত্রিত হওয়ার এবং অন্যান্য দলের থেকে খুব বেশি এগিয়ে আছে এই ক্ষেত্রে আমি বলবো আওয়ামী লীগ। সেক্ষেত্রে আপনার কাছে আমি প্রশ্ন রেখে যেতে চাই, বিএনপির কয়জন নেতাকে আপনি এই 7 দিনে কথা বলতে দেখেছেন? ইন্টারিম গভর্নমেন্টের কয়জন উপদেষ্টাকে আপনি এই 7 দিনে কথা বলতে দেখেছেন? এই 7 দিনে কয়জন সমন্বয়ককে আপনি কথা বলতে দেখেছেন? বা ফ্রন্ট লাইনে এসে যে এঙ্গেজমেন্টটা তাদের আগে ছিল সেই এঙ্গেজমেন্ট আসছে? বরঞ্চ এই 7 দিনে দেখবেন আওয়ামী লীগের সমর্থক, নেতা, কর্মী এরা কিন্তু বেশ সরগরম। তো বিষয়গুলো যেভাবে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে এই যে দলীয় কোন্দল ছাড়া আওয়ামী লীগ,
আওয়ামী লীগ বাংলাদেশের 70 পরবর্তী একটা বৃহত্তর দল, এটা কেউ অস্বীকার করে না। ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, কখনো আওয়ামী লীগ এসেছে, কখনো আওয়ামী লীগ আসেনি। দেখুন, একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, যারা রাজনীতি করেন তাদেরকে এই বিষয়টা মেনে নিতে হবে যে আপনি কখনো রাজনীতিতে ক্ষমতায় থাকবেন, কখনো ক্ষমতার বাইরে থাকবেন, বিরোধী দলের ভূমিকা। তো সেই বিষয়টা যদি একজন রাজনীতিবিদ মেনে নিতে পারেন খুব সহজে, তার জন্য রাজনীতি ভালো হবে। এবং যদি মেনে নিতে না পারেন, তাহলে কিন্তু রাজনীতি তার জন্য একটা বিষ কাটা হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ কখনো ক্ষমতায় এসেছে, কখনো ক্ষমতার বাইরে থেকেছে। বিষয়টি এর থেকে গুরুত্বপূর্ণ কেন? ভোট হয় সবসময় ক্ষমতাসীন দল এবং ক্ষমতা বহির্ভূত দলের ভিতরে। তো ভোটের রাজনীতি কিন্তু বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ এসেছে, বিএনপি এসেছে, তারপর এরশাদ সাহেব এসেছে, তো সব মিলিয়ে ভোটের রাজনীতি কিন্তু একটু জটিল প্রক্রিয়া। তো সেই প্রক্রিয়ায় আওয়ামী লীগের যে 40% ভোট, ধরুন আমি মেনেই আমার কথা বাদই দিলাম যে 40% কথাটা বলছি, ধরুন বিএনপির যে সংসদ সদস্য রুমিন ফারহানা, তিনি কিছুদিন আগে বলেছেন যে 30% আওয়ামী লীগের ভোট। এরা কিন্তু ধরে নিলাম আমি, ধরুন যে 30% ভোট আওয়ামী লীগের, এই 30% ভোট যদি এখন আপনি বলেন, কিন্তু একটা হাই চান্স আছে, একটা কলা গাছকে যদি আপনি বলেন যে এই নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রতিনিধি, মানুষ কিন্তু এই 30% ভোট কিন্তু ঝাঁপিয়ে, বলাও লাগবে না, ওই কলা গাছে দিয়ে দেবে। তো সেক্ষেত্রে ভোটের রাজনীতিতে কিন্তু আওয়ামী লীগ এখনও একে। এখন ক্ষমতাসীন দল এবং ক্ষমতা বহির্ভূত দলের ভিতর যে ভোটের রাজনীতি, সেই সমীকরণটা জোটের রাজনীতিতে বিভিন্ন প্রকারের ইস্যু বাংলাদেশে ভবিষ্যতে হতে পারে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু বিএনপির মতো নিশ্চুপ হয়ে গেছে, ইন্টারিম গভর্নমেন্টের মতো নিশ্চুপ, সমন্বয়করা তাদের জায়গা থেকে চুপ। তো এই যে নীরবতা, সেই নীরবতা কিন্তু বাংলাদেশের মানুষকে একটি জায়গায় উপনীত করেছে যে বাংলাদেশের যে অস্থিতিশীলতা, প্রত্যেকটা দল তাদের নিজস্ব দলীয় কোন্দলের ভিতরে এবং কোনো ঐক্যমতে না আসার যে প্রবণতা, এই প্রবণতা বাংলাদেশকে কিন্তু একটি অস্থিতিশীলতার দিকে নিয়ে যাচ্ছে এবং অলরেডি কিন্তু একটা অস্থিতিশীল মুহূর্ত চলে এসছে। তো এই বিষয়টা যদি আরও চলতে থাকে কয়েকদিন, যেমন আপনি ফেব্রুয়ারিতে বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচি দিয়েছে হরতালে, তো এই যে অস্থিতিশীলতা, সেই অস্থিতিশীলতা যদি চলতে থাকে, তাহলে কিন্তু ভবিষ্যতে বাংলাদেশ মার্শাল ল কিংবা সেনাবাহিনী শাসনের দিকে চলে যেতে পারে। তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্র সমন্বয় কেউই কিন্তু আর এইরকমভাবে কথা বলতে পারবেন না, এবং সেই অস্থিতিশীলতাই বাংলাদেশের ভবিষ্যতে প্রখর বলে অনেকেই মনে করছে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, আজকের মতো এখানে শেষ করছি, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।